আর গাছ গাছ নিয়ে পাগল আমার বন্ধুরা। তো আমরা প্রতিদিনই একটা একটা করে গাছের বিষয় জানি। আর বাড়িতে থাকা এমন অনেক ধরনের গাছ আছে, আর তাদের সম্বন্ধে প্রতিটি গাছের সম্বন্ধেও জানি। আজকে কেমন জানবো যে আমাদের হাতে যে গাছগুলো রয়েছে আর আমাদের বাড়ির সামনাসামনি যে গাছগুলো রয়েছে বা বাড়ির কাছাকাছি যে গাছগুলো রয়েছে, সবকে লক্ষ্য করেই আমরা নিজেদের মতো করে গাছ করি। আর সেই সকল গাছের বিষয়গুলি আমরা তুলে ধরবো, তাদের পরিচর্যা, তাদের সঠিক কোনটা বা কোনটা করা উচিত বা কি করলে আমাদের গাছ ভালো থাকবে। তো এই সকল বিষয়গুলো মোটামুটি আমরা কম বেশি জানলে আমাদের গাছ প্রত্যেকেরই কিন্তু ভালো হবে। আর এমন কিছু ভালো লাগা বিষয় শুধু নয়, যে আমরা গাছের বিষয়টা যদি সঠিকভাবে জানতে পারি তাহলে ভালো লাগাটা নিজের থেকেই হবে। আর ভালো লাগলো, আমি একটা গাছ রোপণ করলাম, আর গাছ রোপণ করার পরে তার পদ্ধতিটা, তার চিন্তাটা যদি আমি ঠিক না বুঝতে পারি, শুধু আমাদের চিন্তাটাই করি, আর তাহলে গাছের ধীরে ধীরে খারাপ রূপটাই ফিরে আসে। তো সেই জন্য আমরা এদের সম্বন্ধে বারে 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 কিন্তু জেনে নেব। আমরা জানি না কেউ তা নয়, আর একই বিষয় মোটামুটি কম বেশি আমরা জেনেছি। তো সেই সকল বিষয়কে আমরা একটু ভালো করে যদি জেনে নিই তাহলে দারুণ হয়। চলুন আজকে আমরা কোন কোন বিষয়ের উপরে জানতে চলেছি। একবার যদি গাছের রং ভালো করে তৈরি করে ফেলেন, আর সেই রংটি যদি ঠিক করে ধরে রাখতে না পারেন, তাহলে সেই জায়গাটা ফিরে আসতে গেলে অনেকটা সময় নিয়ে নেয়। আর সেই সময়টা আবার গাছ অনেক সময় হারিয়ে ফেলে। আর সে আপনি যতই খাদ্য দিন না কেন, সেই গাছকে রিকভার করাটা অনেকটা কসরত বা অনেক কঠিন হয়ে ওঠে। আর সেটা আপনার বাড়ির গাছ রয়েছে তা আপনি জানেন। হ্যাঁ বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর প্রথমত জবা গাছ সম্বন্ধে বলছি, তারপরে আরও অন্যান্য গাছের সম্বন্ধে কিন্তু একটু একটু করে আজকে জানবো। হ্যাঁ বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তাহলে যখন আমরা পুনা, ব্যাঙ্গালোর এইসব জবাগুলো নিয়ে ভাবি, তো এই যে জবা গাছ আপনি দেখছেন এটা কিন্তু আমেরিকান ভ্যারাইটি। তো আমেরিকান ভ্যারাইটি, পুনা ভ্যারাইটি, কাটিংসে যেগুলো হচ্ছে সবই কিন্তু পুনা ভ্যারাইটি নামেই চলছে। যাই হোক, সে বিষয়টা নয়, ভালো লাগা ফুল বা আপনার বাড়ির ভালো লাগা ফুল বা এদের পরিমাণে কিন্তু প্রচুর ফুল হয়। তো সেটাই, যখন আপনার কাটিংসের কোনো গাছ হয় আর সেই গাছটি কিন্তু এমনি শক্তিশালী হয়, সেই জন্য এই গাছকে প্রথম অবস্থাতে আমরা সাধারণভাবে গাছপালা রোপণ করি এবং কম বেশি আমাদের বাড়িতে ফুল দেয়, আমরা কাটাই ছাঁটাইও ঠিক টাইমে করি। আর এই সময়ের জন্য তো যাদের গাছ বড়সড় হয়েছে, অনেক দিন ফুল দিয়েছে, আর একটু আধটু কাটিং করবেন। তবে মাঝে মধ্যে দেখেন যে শুধু মিলিবাগটা নয়, মিলিবাগ পোকা মানে পোকা একদম আক্রান্ত করে। আর সেটা শুধু নয়, অনেক সময় দেখা যায় যে সবুজ সবুজ একটা ডিম ডিম ধরনের পোকা চারিধারটা ফুলের ওপর পর্যন্ত জড়িয়ে থাকে। সেই পোকাটা কিন্তু সাদা পোকা নয়, মানে যেটাকে আপনার জেও পোকা বলা হয়। আর জেও পোকার জন্য এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ম্যাজিক নামে 10 টাকা একটি ওষুধ রয়েছে, আর সেটি আপনারা 1 লিটার জলের সাথে স্প্রে করুন। আর স্প্রে করলে আপনার কিন্তু যে পোকা থাকবে না, আর ভালো অবশ্যই হবে। গাছের উচ্চতা বাড়ার সাথে সাথে আপনি পারলে একটা কাঠি দিয়ে সবসময় বেঁধে রাখার চেষ্টা করবেন, কারণ গাছের গোড়াতে হাওয়া বাতাস বা জল এইখান দিয়ে যদি প্রবেশ করতে থাকে, হঠাৎ হঠাৎ গাছ অনেক সময় গাছের কিন্তু ক্ষতি হয়, গোটা গোটা গাছ শুকনো হয়ে মারা যায়। এগুলো অনেকের বাড়িতেও দেখা যায়। আর অনেক সময় দেখা যায় যে গাছের বেশ কিছুটা করে অংশ একেবারে পচে গিয়ে খারাপ দিকে পৌঁছে যায় এবং ক্ষত হয়ে ওখান থেকে কিন্তু পচে গিয়ে গাছটি মারা যায়। কারণ আপনি এই সময়ের জন্য দেখেন যে এর মধ্যে অতিরিক্ত শ্যাওড়া জন্মে যাওয়া বা অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো দেওয়া, তৈলাক্ত খাবার মানে ডিএপি, ইউরিয়া, এই ধরনের খাদ্যগুলো বেশি বেশি দিলে সেক্ষেত্রে কিন্তু একটু বৃষ্টির জল খাওয়া মানেই দেখেছেন যে গাছের কোনো কোনো অংশ থেকে কাটিং হয়ে হয়ে নিচে থেকে পড়ে যাচ্ছে। সেই জন্য বেশি বেশি জৈব সারের উপরে রাখবেন। জৈব সার আপনার বাড়ির বানানো সার বা আপনি দোকান থেকেও নিলে খৈল, বনডাস্ট, লেদার মিল, বাদাম খৈলটা নেবেন, তাতে বেশি কাজ পাবেন। এই ধরনের খাদ্যগুলো বেশি বেশি করে নেবেন। আর তাতে কিন্তু গাছটি সবসময়ের জন্য হয়তো আপনার একেবারে পরিষ্কারভাবে কাঁচা আমের মতো মানে একেবারে তরতাজা সবুজ থাকবে না, কিন্তু গাছের রংটা সর্বদাই ভালো থাকবে এবং গাছের মধ্যে লালচে সবুজ মানে ঠিক একেবারে ডিপ গ্রিন না, লাইট গ্রিন থাকবে। আর তাতে কিন্তু আপনি সংখ্যামূলক অনেক বেশি পরিমাণে ফুলটা পেতে থাকবেন। তবে হ্যাঁ, ফুল শেষে কিন্তু
শীত বর্ষা গরম এরকম কিচ্ছু ভাবার দরকার নেই। একটা ডালের মধ্যে যখন অনেক কুঁড়ি ফুল থাকে আর অনেক সময় কুঁড়ি হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে এই ফুলটি কিন্তু মানে খাদ্য অভাব বোধ করছে, কিন্তু আপনার গাছ তরতাজা সুন্দর আছে, তবুও দেখছেন যে কুঁড়িগুলো হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে যে এই ডালটির মধ্যে এত বেশি কুঁড়ি রয়েছে, আর সেই কারণে কিন্তু সকল কুঁড়ি একেবারে পুষ্টিকর নয়। আর সেই জন্য মাঝে মধ্যে কিন্তু আপনি তরল খাদ্যটা নিয়মিত দেবেন, পরিমাণে কম দিলেও আপনি কিন্তু দেবেন, আর খুব ভালো করতে পারবেন। এবারে আপনার তো জানাই আছে যে যে কোনো মিলিবাগ বা কীটনাশক যে কোনো যখন গাছের মধ্যে আসে, কীটনাশক পোকা যে যখন আপনার গাছের ক্ষতি করতে থাকে, লেদা পোকা বা অন্যান্য যে সমস্ত পোকাগুলো, গুটি পোকা এই ধরনের যে পোকাগুলো গাছের ক্ষতি করে, আর সেটাকে রক্ষা করার জন্য আপনার বাড়ির যে ধরনের ওষুধ রয়েছে, যেমন হামলা ওষুধ রয়েছে, তারপরে অস্তাদ, মেটাসিড এই ধরনের যে সমস্ত ওষুধ রয়েছে, আর এরকম গাছের যখন পাতা কেটে খেয়ে যাচ্ছে আর সেই ধরনের পোকা যদি আপনার গাছের ক্ষতি করতে থাকে, তাহলে সেটা সন্ধ্যের পর ওষুধ দেবেন, ভালো কাজ হবে। তবে গাছে যখন দেখবেন মিলিবাগ মানে জড়িয়ে ধরে রয়েছে, সাদা সাদা পোকায় ভর্তি হয়ে রয়েছে, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মানে একটু লাইট থাকতে থাকতে দেবেন, মানে বিকেল 4টের পরে দেবেন, তাতে কিন্তু ভালো কাজ পাবেন। আবার অনেক সময় মাটি ড্যাম স্যাঁতস্যাঁতে জায়গা থাকার জন্য গাছের মধ্যে একদম চষি পোকা একদম দেখছেন যে প্রচন্ড পরিমাণে গাছের পাতায় হাত দিচ্ছেন আর সাদা সাদা পোকা উঠছে, আর সেই ধরনের কিন্তু আপনি ওষুধ যদি পোকা লেগে থাকে, তো সেই ধরনের যদি আপনার গাছের ক্ষতি করতে থাকে, তাহলে সবসময় মনে রাখবেন যে বেকাসাস নামে ওষুধ বা এই রকম ধরনের অন্য কোনো যদি কোম্পানির ওষুধ থাকে, আপনারা স্প্রে করতে থাকবেন। তবে চষি পোকার জন্য যদি আপনারা স্প্রে করেন, তাহলে আমি আপনাকে বলবো যে লিটারে কিন্তু 2 গ্রাম দেবেন, তাহলে একদম পারফেক্ট কাজ। এবং সপ্তাহে 7 দিনের মধ্যে কিন্তু 2 বার দেবেন, আর তাহলে কিন্তু আপনার জবা গাছ বেশ ভালো থাকবে। তবে তরল খাদ্যটা কম বেশি কিন্তু দিয়ে যাবেন। অতিরিক্ত গরম পড়ে যাওয়া মানে হয়তো আপনি ভাবছেন যে গরমে অতিরিক্ত গাছ খেতে পারবে না, নিশ্চয়ই খেতে পারবে, পরিমাণে আপনাকে কম দিতে হবে। যেমন শীতে পরিমাণে বেশি খাদ্য দিলেও দেখা গেছে যে শীতের সময়টা আপনি গাছের বৃদ্ধি নেই অথচ খাদ্য দিয়ে যাচ্ছেন। তবে শীত শেষে যখন আপনি ঠিক অন্য সময়কার গরমে দেবেন, সে সময় কিন্তু আপনি দেবেন, তবে পাতলা একেবারে তরল কম কম দেবেন। আর তবে যে কোনো তরল খাদ্য যখন আপনি বানাবেন, সেটা কিন্তু 100 গ্রাম খৈল যদি আপনি ভেজান, সাথে কিছুটা বাড়ির ভাতের মাড় বা ভাত এরকম ধরনের সাথে কিন্তু পচাবেন। আর সবসময় মনে রাখবেন 100 গ্রামে কিন্তু 10 লিটার জল, পরিমাণে পাতলা হবে এবং বারে বারে দেবেন। সেক্ষেত্রে কিন্তু জবার ক্ষেত্রে কেন, অন্যান্য যে সকল গাছগুলো রয়েছে সবার ক্ষেত্রে বেশ ভালো। আর সেই জন্য আমরা এগুলো কিন্তু দেব, আর দিলে ভালো কাজ হবে। তো যখনই কোনো খাদ্যকে ভেজাবেন, সেটা আপনারা অনেকবার জেনেছেন যে বেশি দিন ভেজানোর দরকার নেই, 3 দিন পর থেকেই দেওয়া যায় আর মোটামুটি কাজ হবে। এমন অনেক জবার ভিডিও আমার রয়েছে, যেগুলো কিন্তু আপনারা একদম ডিটেলস আরো কিছু জানতে পারবেন, একটু দেখে নিলেই পারেন। তাহলে চলুন আর অন্য কয়েকটা গাছের বিষয় নিয়ে একটু একটু বলি। পশ্চিমবঙ্গে বহু মানুষই কিন্তু অ্যাজেলিয়া গাছ সম্বন্ধে ভয় পান যে আমাদের বাড়িতে গাছ আছে আর সকল পাতাগুলো নিচ থেকে কালো কালো হয়ে ঝরে ঝরে গাছটা পুরোপুরি গরমের সময় মারা যাচ্ছে। তো অ্যাজেলিয়া সম্বন্ধে একটু বলি। অ্যাজেলিয়া গাছে কিন্তু মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে অ্যাজেলিয়া গাছটিকে আপনার বেশি ভালো করবে আপনার বানানো যে কিচেন কম্পোস্ট, তাকে আপনি একটু আগের থেকে বানিয়ে রাখুন। আর সেই বানানোর সময়টাতে ধরুন বর্তমান আপনি এরকম গাছ নিয়ে যাচ্ছেন, তো এরকম নিয়ে যাওয়াতে আপনি এটা কিন্তু দেখুন ভেতরকার একদম সম্পূর্ণ পাতা সারের উপরে রয়েছে, মানে পাতা সার আপনার বাড়ির যে কিচেন কম্পোস্ট এই ধরনের উপরেই রয়েছে। তো মূল যেটা দাঁড়াচ্ছে যে এগুলো তো একটা সময় আছে আর এগুলো খারাপ হবে, আর সেই জন্য আপনি কিন্তু বানিয়ে নেবেন, এই সময়টা আপনি পাবেন। আর সেই মতো অবস্থায় এটাকে খুলে ফেলে লাগানোর কোনো ব্যাপার নেই, কোনো প্লাস্টিকটিকে কয়েকটি জায়গায় ব্লেড দিয়ে লম্বা লম্বা করে কাটিং করে দেবেন আর এটা সহই বসাবেন, আর আপনার গাছটি কিন্তু ভালো থাকবে। তবে হ্যাঁ, এই গাছের বেশি ক্ষতি করে যেটা যে অতিরিক্ত বালি পোকা মানে রেড মাইটের পোকাটার জন্ম বেশি হয়, সুতি পোকার জন্ম হয়, অর্থাৎ কনফিডার কনফিডেন্স এই ধরনের যে সুতি পোকার ওষুধ বহু কিছু বাজারে পাওয়া যায়, আর তার থেকে নিয়ে মাঝে মধ্যে ওটা দিতে পারেন। বা আপনার বাড়িতে যে সমস্ত
বালি পোকার জন্য মানে রেড মাইটের ওষুধগুলো অনেক সময় দিয়ে থাকেন, যেগুলো আপনার গোলাপ গাছে দিয়ে থাকেন, ডালিয়া গাছে দিয়ে থাকেন, জবা গাছেও দিয়ে থাকেন। তো সেটা হচ্ছে সোনাটা কাকা এই ধরনের যে ওষুধগুলো দিয়ে থাকেন, সেটা কিন্তু আপনাকে গাছের মধ্যে পোকা হোক আর নাই হোক একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু আপনাকে দিতে হবে। আর মাঝে মধ্যে কিন্তু আপনার এই অ্যাজেলিয়া গাছকে বাঁচিয়ে রাখার প্রধান ব্যাপার হচ্ছে যে গাছকে কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধটি দিতে হবে। আর দিলে আপনার সুন্দর থাকবে, কিন্তু সব থেকে বড় ব্যাপার গাছের রংটা কখনোই গাছ থেকে হারিয়ে ফেলতে দেওয়া যাবে না। অর্থাৎ যখনই আপনার অ্যাজেলিয়া গাছে ফুল আসা শুরু, মানে এই অ্যাজেলিয়া ফুল আর তো দু একটা হয় না, এত পরিমাণে ফুল আসে, ফুল শেষ হলেই কিন্তু ডগা চেঞ্জ করবেন। তা নইলে কি বলুন তো, এই অন্যান্য গাছেদের মতো যে আবার রিকভার করতে পারে, এই অ্যাজেলিয়া গাছ কিন্তু তা পারে না। অর্থাৎ ফুল শেষ হলো, একটা ফুল আপনার 20 দিন 25 দিন করে থাকছে, তো এক এক থকে যখন হতেই থাকছে, পাতার থেকে বেশি ফুল হয় এই অ্যাজেলিয়া গাছে। তো অ্যাজেলিয়া গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করবেন, ফার্স্ট ফুল হওয়া মানে কিন্তু ডগা চেঞ্জ করতে হবে। যেমন তুলসী গাছকে অনেক দিন বাঁচিয়ে রাখতে গেলে তাদের মঞ্জুরিকে যেভাবে কাটিং করে দিতে হয়, নিশ্চয়ই ডগাটা দেখে বুঝতে পারছেন। একবার ফুলটা হয়ে যাবার পরে কিন্তু ডগাটিকে প্রিন্ট করে দেওয়া হয়েছে। আর ডগাটি প্রিন্ট করে দেওয়া হয়েছে মানে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো ডগা বেরোনো শুরু হয়েছে। সেখানে আপনি দেখুন 2, 4, 6, 8 সবসময় শীতের সময় আপনার গাছ অ্যাজেলিয়া মারা যাবে না, কিন্তু অন্যান্য সময়টার সঙ্গে কিন্তু আপনাকে যুদ্ধ করতে হবে। আর সেইটা আপনাকে জানতে হবে যে অন্যান্য সময় গাছের এই রংটা ভালো করতে গেলে সেটা আপনার কোনো স্প্রে খাদ্য শুধু নয়, 19-19, 20-20 এরকম স্প্রে আপনারা করছেন, বা আমিও করতে বলি যে শুধু সেটা দিলেই হবে না, পাতার মতো খাদ্য দিলেন শুধু এটাই নয়। তবে মূল ব্যাপারটাই হচ্ছে যে ডগাটি যদি ধরুন এই যে ফুলটি আসছে না, অথচ দেখছেন যে ডগার মধ্যে একটা লালচে ভাব এসে গেছে, তার মানে আমাকে বুঝতে হবে যে এই ডগাটিতে আমাকে গ্রো করে নিতে হবে। মানে ডগাটি ছোট্ট করে পিঞ্চ করে দেবেন, সেটা আপনি হাতেও এভাবে কুশিটা ধরে তুলে দিতে পারেন, বা আপনি কোনো ধারালো ব্লেড দ্বারা কিন্তু কাটিং করে দিতে পারেন। করলে কি হবে, সব সময় গাছের ছোট ছোট শাখা বেরোতে থাকবে, আর অ্যাজেলিয়া গাছ কিন্তু আপনার ভালো থাকবে। অনেকে সিন্ডারে করছেন, তো সেই জন্য সিন্ডারের পরিচর্যা একটু আলাদা। খুব সাধারণভাবে করতে হলে আপনাকে কিন্তু এই কয়েকটি কাজ করতে হবে, এবং স্প্রে খাদ্যটা কিন্তু মাঝে মধ্যেই দিতে হবে। তবে আমি আপনাকে বলবো, যদি তরল খাদ্য হিসাবে দিতে চান, অ্যাজেলিয়া গাছ কিন্তু বেশি বেশি ভালোবাসে। শুধু অ্যাজেলিয়া গাছের নয়, একটা ভালো প্যাকেজ আপনি বানিয়ে নিন। অল্প করে ধরুন আপনি 100 গ্রাম বাদাম খুইল নিয়েছেন, আর 500 গ্রাম চালের ভাত নিয়েছেন, কিছু পচানো মাটি ধরুন আপনি 1 টব মাটির মতো একটা পাত্রে, একটা আপনার কোনো পাত্রে ভিজিয়ে রেখেছেন 15-20 দিন, সেই পচা জলটা বা আপনার ভাতের মাড়টা, যদি আপনি ভাতটা না দেন তাহলে ভাতের মাড়টা একই সাথে কিন্তু সেটাকে পচিয়ে দেবেন। তবে অতিরিক্ত যখন আপনার ভাতের মাড় বা মাটি এগুলো একসঙ্গে পচাবেন, তার সঙ্গে কিন্তু খৈলটাকে পচাবেন না। কারণ আপনাকে জানতে হবে যে খৈলটাকে কিন্তু ঠিক বেশি দিন পচানো যাবে না, তাহলে আপনি ভাতের মাড় বা আপনার মাটি এগুলোকে আপনি অনেক আগে থেকে পচিয়ে রাখবেন। তবে একটা কথা বলি, যেটা খুব ভালো আপনার কাজে লাগবে, অনেক ব্যক্তি যেটা করেন যে যখন আপনি খাদ্য ভেজাচ্ছেন তার সঙ্গে কখনো চুন ভেজাবেন না। ধরুন আপনি কোনো নাইট্রোজেনের উপরে যদি চুন দেন, তাহলে কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়া হবে, আর সেটা কিন্তু করবেন না। অর্থাৎ আপনি যখন খৈলের জল ভেজাচ্ছেন বা আপনি কোনো অন্যান্য কোনো খাদ্য ভেজাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু চুনটা দেওয়ার দরকার পড়বে না। চুনের জলটা কিন্তু স্পেশালিভাবে আলাদাভাবে দিবেন। ধরুন গাছ আপনার একসাথে অনেক ধরনের গাছ রয়েছে, আর অনেক ধরনের গাছ থাকাতে আপনি মাঝে মধ্যে 15 দিন 18 দিন ছাড়া 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে মাঝে মধ্যে কিন্তু দেবেন, আর তাতে কিন্তু আপনার ভালো কাজ করবে। সেই জন্য আমরা যখন চুনের জলটা ভেজাবো সেটা কিন্তু আলাদাভাবে, অনেকেই যেটা করে ফেলেন যে খাদ্য দিলেন, সব রকম খাদ্য নিলেন, একটু চুন দিলেন, সেটা জলের ক্ষেত্রে বিরাট ক্ষতি করবে। মাটির ক্ষেত্রে দিলে তবুও ঠিক আছে, কিন্তু জলের ক্ষেত্রে দিলে সেটা কিন্তু গাছ কিন্তু ঠিকঠাক মেনে নিতে পারবে না। আর আপনি পরীক্ষা করে দেখতেও পারেন, যদি ধরুন আপনি 10-26 ডিএপি ইউরিয়া এ ধরনের ভিজিয়েছেন, তার সঙ্গে খৈলকে ভিজিয়েছেন, আর যদি চুনের জল দিয়ে ফেলেন, তাহলে একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে। আর সেই জন্য আপনি এটা করবেন না, আলাদাভাবেই দেবেন। এই ডিটেলসে আসছি না, মোটামুটি আলাদাভাবে দেবেন, তাহলে কিন্তু ভালো কাজ অবশ্যই করবে। এই জন্য আমরা যখন কোনো গাছে খাদ্য দেব, আর এইভাবে সহজে কিন্তু
জৈবিক উপায়ে আমরা যে খাদ্যগুলো বানিয়ে নিই সেটা তো দেবো, তার থেকে কিন্তু কোনো নিষেধ মানে নিয়ম নিষেধ নেই। আপনি বাড়িতে কিছু খোসা যেগুলো পচিয়েছেন সেগুলো দিন, আর সবসময়ের জন্য তাতে গাছ ভালো থাকবে। আর যখনই ধরুন আপনি শুধুই নাইট্রোজেন সারের উপরে বেশি গাছকে হাঁটাতে চাইবেন, বা অনুখাদ্য দিতে চাইবেন, বা আপনি বেশি ডিএপি ইউরিয়া দিতে চাইবেন, সেটা কিন্তু কন্টিনিউয়াস গাছ পছন্দ করতে শিখে যাবে, আর তাতে মাঝে মধ্যে কিন্তু বন্ধ হয়ে গেলে গাছের অবস্থাটা একেবারে ঢিলে করে দেবে। অর্থাৎ দেবেন, আর তার একটা পার্সেন্টেজ আছে, সেই জন্যই আপনাদেরকে অন্যান্য ভিডিও দ্বারা গাছে বলেছি যে 6 রকম জৈব সাথে 1 রকম নাইট্রোজেন সার দেবেন। এইভাবে দিলে কিন্তু ভালো কাজ করবে। তবে যখনই আপনি অতিরিক্ত নাইট্রোজেন সার দিতে থাকবেন, সে পাতাতেই হোক আর গোড়াতেই হোক, সেটা একটা গাছ অভ্যাসের দাস হয়ে যাবে। আর সেক্ষেত্রে অনেকে চিন্তা করেন যে মাটি খারাপ হয়ে যাবে। আপনার মাটি খারাপটাই শুধু বড় কথা নয়, গাছের লং লাস্টিং হতে থাকবে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করলে। আর সেই জন্য নাইট্রোজেন সার তো লাগবে, প্রত্যেকটি জিনিসই লাগবে, তার মানে এই নয় আপনি বন্ধ করে দেবেন। সেই জন্য আপনার অনেকটা ভাগ বেশি থাকবে, জৈবের ভাগ বেশি থাকবে। আর যখন সার কোনো গাছের গোড়াতে দেবেন আর কি, মানে কোনো খাদ্য বানাবেন আপনারা, তাহলে সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, মাটি, আর 4-5 ধরনের খৈল, করঞ্চা, নিম, তারপরে বাদাম খৈল, এই সকল কিন্তু সব সমান সমান আপনারা নেবেন। সাথে কিন্তু 2 রকমের বেশি রাখবেন না। সেটা নাইট্রোজেনের 2 রকম, মানে যাতে যারা সম্পূর্ণ নাইট্রোজেন নেই এমন খাদ্য নেবেন। সেটা আমি আপনাদেরকে বলেছিলাম 10-26 এবং 28-28 গুমর, এই দুটোকে আপনি চুজ করতে পারেন। আর তার থেকে ধরুন আপনি দুটো না পেয়েছেন, একটাই পেয়েছেন, সেটাও আপনারা কিন্তু দিতে পারেন। আর এইভাবে একসঙ্গে মেখে দীর্ঘদিন রাখবেন, আর রাখার পরে দীর্ঘদিন আপনি কিন্তু রাখতেই পারেন, কিন্তু যখন দেবেন স্টার্টিং, সেটা কিন্তু 6-7 দিন আপনাকে মাটির সঙ্গে একই সাথে মেখে রাখার পরে তার উপরে হালকা করে জলের ছিটে দেবেন। আর জলের ছিটে দেওয়ার পর একটা পলিথিন চাপা দেবেন, দিয়ে তারপরে কিন্তু আপনি সেটিকে ব্যবহার করবেন, দারুণ কাজ হবে। তবে তরল খাদ্যের উপরে বারে বারে জোর দেবেন এবং পরিমাণটা কম রাখবেন, একদম ফার্স্ট ক্লাস গাছ থাকবে। আর গাছে অতিরিক্ত গরমের সময় অবশ্যই আপনাকে নাইট্রোজেন খাদ্যগুলো বেশি স্প্রে করতে হবে। আর গরমের সময় যাতে ফুল কম আসে এই সকল গাছ, মানে অ্যাজেলিয়া গাছ, তারপরে ধরুন জবা, জবাতে ধরুন আপনি বেশি বেশি ফুলের জন্য গরমের সময়তেও আপনি অতিরিক্তভাবে মানে ফুল আসার জন্য আপনি ফসফরাস জাতীয় কিছু বেশি স্প্রে করছেন, সেক্ষেত্রে ফুলের পরিমাণটা বেড়ে উঠলেও গাছের অবস্থাটা কিন্তু ধীরে ধীরে খারাপ হবে। অর্থাৎ গাছকে ওই সময়কার জন্য ভালো রং করতে গেলে, ভালোভাবে রাখতে গেলে আপনি এই কয়েকটা কাজ করবেন। আর আপনি বানিয়েও নিতে পারেন নিজে খাদ্য, ধরুন আপনি যে স্প্রে খাদ্যটা কিনে নিচ্ছেন সেটা বানিয়ে নিতে পারেন। 50 গ্রাম বা 100 গ্রাম একটা 2.5 লিটার যে কোনো ঠান্ডার বোতলের সঙ্গে আপনি জলে কিন্তু দিয়ে দিলেন 2.5 লিটার জলের সাথে। আর 10-26, ধরুন 10-26টাই আপনি দিতে চেয়েছেন, সেটা কিন্তু দেবেন। 10-26 100 গ্রাম নিলেন, সেটা জলে ভেজানো থাকলো, আর তার থেকে 1 সিপি করে নেবেন। আর মোটামুটি এক্সট্রা করে 1 লিটারের উপরে আপনাকে জলটা হতে হবে, তবেই কিন্তু দেওয়া যাবে। অর্থাৎ ঠান্ডার যে বোতলটা রয়েছে, সেই বোতলের যে সিপিটা রয়েছে, সেটা থেকে 1 সিপি তোলা মানে আপনার 2 থেকে 2.5 লিটার জল চায়। আর সেটা আপনারা যদি পাতলা করে জলে গুলে সেটাকেই স্প্রে করেন, তাহলে কিন্তু ওই 28-28, 19-19, 20-20 এর যে স্প্রেটা, সেটা কিন্তু আপনি বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর সেটা কিন্তু মাঝে মধ্যে দেবেন। আর গরমের সময়টা সবসময় মনে রাখবেন যে এইরকম স্প্রে আপনাকে দিতে হবে, কারণ গাছ সব সময়ের জন্য যখন আপনারা দূরাদূরি এই সময়ের জন্য হয়তো রয়েছে আপনার বাড়িতে, তবে গ্রীষ্মকালে যত টব রয়েছে সব কিন্তু কাছাকাছি রাখবেন, কারণ মাটির যে ঠান্ডা ময়েশ্চার সেটা থাকতে হবে, থাকলে কিন্তু গাছের রং এমনি ভালো থাকবে। আর গাছের উপরে কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে স্প্রেটা করতে হবে। দেখুন এই কয়েকটা কাজ, মাঝে মাঝে চুনের জল দেওয়া, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 সেটি কিন্তু মাঝে মধ্যে গাছের গোড়ায় দেওয়া, আর নিয়মিত গাছকে গরমের সময় স্নান করানো, এগুলো বেশ ভালো কাজ আর কি। সপ্তাহে অন্তত একবার করে পাতলা করে খাদ্য দেওয়া, মানে সেটা খৈলের জল দেওয়া। সবসময় খৈলের জল দিতে গেলে শুধু খৈলের জলটা আপনি দিচ্ছেন না, দিচ্ছেন কি কি 1 কেজি খৈল হলে দিচ্ছেন 200 গ্রামের মতো 10-26 বা 28-28 গুমর, সাথে দিচ্ছেন কি কিছুটা ভাত, 500 গ্রামের মতো ধরুন আপনি ভাত দিচ্ছেন, বা
কিছুটা আপনার ভাতের মার রয়েছে বেশি বেশি, তার আনলিমিটেড দিতেই পারেন, বা মাটিকে কিছু পচিয়ে সবকে একসঙ্গে জলে পচিয়েছেন, কিন্তু তার সাথে আপনি খৈলটা আর 10-26টা কিন্তু ঠিক ধরুন 10 দিন পচানো, 12 দিন পচানো হয়েছে, শুধু মাটি আর আপনার ভাতটা পচানো রয়েছে। শেষের সময় যেটা আপনি করলেন সেটা কিন্তু আপনার খৈলটা দিচ্ছেন ঠিক দেওয়ার 3 থেকে 4 দিন আগে, যে যখন আপনি ওটিকে ব্যবহার করবেন 3 থেকে 4 দিন। আর অতিরিক্ত যখন আপনি বাড়ির যে কিচেন কম্পোজের জলটা রয়েছে আর সেই জলটা আপনি আপনার গাছে দেবেন, এই যে 15-20 দিন ধরে আপনি পচাচ্ছেন, ওর সঙ্গে কিন্তু একটু ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। ধরুন আপনি 3 লিটার জল রয়েছে, তাহলে আপনাকে মোটামুটি 6 গ্রামের মতো ফাঙ্গিসাইড দিতে হবে, অর্থাৎ 6 গ্রাম মানে প্রায় চা চামচের অর্ধেক চামচ। আর আপনি একটা 5 থেকে 6 লিটারের বালতির মধ্যে আপনি ওই তরল খাদ্যটা নিয়েছেন, আর তরল খাদ্য মানে আপনার কিচেন কম্পোজের জলটা নিয়েছেন, সাথে ভাতের মাড় পচানো রয়েছে। আর 3 দিন আগে ঠিক দেওয়ার ঠিক 3 দিন আগে আপনি খৈলটা দিয়েছেন 1 কেজি, সাথে ধরুন 200 গ্রাম 10-26 এই আন্দাজে নিয়েছেন। অল্প করে আপনি তার থেকে 100 গ্রাম নিয়ে ভিজিয়েছেন, এবার আপনি আপনার গাছে দিতে চলেছেন। আর ওই জলটিতে যখন দিতে যাবেন অবশ্যই একটু ফাঙ্গিসাইড অ্যাড করে দেবেন, তাহলে একদম পারফেক্ট কাজ হবে। আর এটা অনেকবার বলেছি, যখন তরল খাদ্য গাছের গোড়ায় দেবেন সেটা কিন্তু সবসময় মাটি ড্রাই থাকতে হবে। মূল কথাই হচ্ছে ড্রাই খাদ্য মানে আপনার বানানো খাদ্য মানে মাটিটি আপনার থাকবে কিন্তু একেবারে ভেজা ভেজা ভাব। আর যখনই আপনি কোনো তরল খাদ্য দেবেন তাহলে গাছের গোড়ায় যখন আপনি দেবেন সে মতো অবস্থা কিন্তু ড্রাই থাকা। তাহলে ড্রাই খাদ্য আপনি যখন দিচ্ছেন, প্রথমত গাছের গোড়ায় ভালো করে জল দিচ্ছেন, জল দেওয়ার পরে কিন্তু আপনি তারপরে দিচ্ছেন আপনার তরল খাদ্যটা। তাহলে মাটি ড্রাই আছে বা মাটিকে এলোমেলো করছেন, সবসময় মাটি এলোমেলো করতে হবে তাও না, তবে মাঝে মধ্যেই আপনার মাটিটা ভালো করে শুকনো হতে হবে, তারপরে আপনি তরল খাদ্যটা গাছের সাইড সাইডে দিলেন। আর দেওয়ার পরে কিন্তু আপনি ওই যে তরল খাদ্যটা দিলেন আর সেটা শুকনো হলে তারপর জলটা দিচ্ছেন। ঠিক উল্টো, যখন আপনার বানানো হয়েছে খাদ্য, আপনি খৈল কুচো যা যা আপনার মনে চেয়েছে বা আপনি বানিয়েছেন, সেই ড্রাই খাদ্যটা যখন গাছের গোড়াতে দেবেন, সর্বপ্রথম গাছের গোড়ায় ভালো করে জল দেবেন। আর জল দেওয়ার পরে কিন্তু আপনি ড্রাই খাদ্যগুলো দিলেন, গুঁড়ো গুঁড়ো খাদ্য আপনি চারিধারে দিলেন, তবে শেষ প্রান্তের দিকে দেবেন, কখনোই গাছের গোড়ায় খাদ্য দেবেন না, শেষ প্রান্তে দেবেন। আর দেওয়ার পরে কিন্তু মাটিটিকে ভালো করে এলোমেলো করে দেবেন। দেওয়ার পরে আপনি 24 ঘন্টা পরে জল দিন, কারণ আপনি জলটা দিয়েছেন, আপনার সেদিন আর জল লাগছে না। ব্যাস সুন্দর হতে থাকবে আপনার। মোটামুটি বন্ধুরা, আজকে আরও কিছু গাছের কথা বলার ছিল, অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো মোটামুটি আমরা এই দুটো গাছ সম্বন্ধে জানতে পারলাম, একটু ভালোভাবে জানতে পারলাম। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর জানতে চাইলে অবশ্যই জানবেন, বুঝতে চাইলে বোঝা তো দরকার, নাহলে ভালো গাছ করবেন কি করে। ফোন নাম্বার তো জানেন, 9609456194। এভাবে সময় দেবেন বন্ধুরা। অবশ্যই জানার থাকলে জানবেন, বাড়িতে গাছ থাকলে একটু জানতে হয়, কষ্ট হয়, কিন্তু জানতে হয়। জেনে নিলে আর জানতে হয় না, জেনে যদি নেন তাহলে তার সমস্যাই নেই। তো ফোন করে কিন্তু জেনে নিতে পারেন, আর আপনার গাছটি সবসময় ভালো থাকবে, আপনারাও ভীষণ ভালো থাকবেন। অবশ্যই আসবেন। ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 9609456194। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।